নমস্কার বন্ধুরা। আজকে আমি আবার রাজীব আহিরের স্পেকট্রাম পাবলিকেশনের মডার্ন ইন্ডিয়া বই থেকে মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট চ্যাপ্টার 13 নিয়ে এসেছি। তা চ্যাপ্টার 13টা আমরা আজকে কভার করব, দুটো পার্টে কভার করব। আমাদের সামনে WBCS মেন্স আগস্টের মিডউইক থেকে, সেটার কথা মাথায় রেখে, এবং অবশ্যই এটা WBCS 2024 প্রিলিমসের জন্য, যেটা ডিসেম্বরে শিডিউলড হয়েছে, টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, সেটার জন্য হেল্পফুল হবে। তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু করছি। তা কালকে চ্যাপ্টার 13-এ আমরা 1905 থেকে 1909 অবধি এই যে টাইম পিরিয়ডে মানে ফল আউট অফ স্বদেশি মুভমেন্ট এবং কীভাবে মিলিট্যান্ট ন্যাশনালিজম গ্রো করেছিল আইএনসির মধ্যে থেকেই মডারেটসদের ব্যতিক্রমে একটা অন্য ধারা এসেছিল। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে একটা অন্য ধারা নিয়ে এসেছিল, এবং তার কারণগুলো, ব্যাকগ্রাউন্ডে কারণগুলো কী ছিল এবং চরম পরিণতি বঙ্গভঙ্গের সময় কি হয়েছিল সেটা আমরা দেখেছি, বা স্বদেশি মুভমেন্ট বা বয়কট মুভমেন্টের সময় কী হয়েছে আমরা দুটো পার্টে দেখেছি। যারা দেখোনি, অনুরোধ করবো তারা আগের ভিডিওগুলো আমার প্লেলিস্ট ক্রিয়েট করা আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিসাবে, সেখানে গিয়ে পার্ট 1 পার্ট 2 দেখে নাও। তা চ্যাপ্টার 13 যেটা আজকে আমরা করব, এটার টাইম পিরিয়ডটা হচ্ছে 1907 থেকে 1917 সাল অবধি, এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কভার করা হচ্ছে স্পেকট্রাম পাবলিকেশনের বই মডার্ন ইন্ডিয়া থেকে। তো মিলিট্যান্ট ন্যাশনালিজম আমরা যখন দেখেছি এর আগে বঙ্গভঙ্গ বা স্বদেশী বা বয়কট মুভমেন্টের সময়, মিলিট্যান্ট ন্যাশনালিজম এসেছিল। জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জাতীয়তাবাদী আন্দোলনের একটা অন্য ধারা নিয়ে এসেছিল তারা। এই মিলিট্যান্ট ন্যাশনালিজমেরই একটা বাই প্রোডাক্ট বলা চলে রেভলিউশনারি ন্যাশনালিজম বা রেভলিউশনারি অ্যাক্টিভিটিস। মিলিট্যান্ট ন্যাশনালিজম আমরা তাদেরই বলছি যারা চরমপন্থী বা এক্সট্রিমিস্ট হিসাবে পরবর্তীকালে পরিচিত হয়, এবং তাদেরই একটা বাই প্রোডাক্ট, তাদেরই কিছু জনের আরও এক্সট্রিমিস্ট চিন্তাধারার ফসল হয়েছিল এই মিলিট্যান্ট রেভলিউশনারি অ্যাক্টিভিটিস। রেভলিউশনারি অ্যাক্টিভিটিস মানে বৈপ্লবিক কার্যকলাপ। তারা খুব তাড়াতাড়ি স্বাধীনতা আনতে চেয়েছিল। তারা মনে করেছিল যে এটা আমাদের জন্য অ্যাপ টাইম এবং আমাদের আর ডিলে করা উচিত না। অলরেডি নরমপন্থীরা অনেক ডিলে করেছে প্রেয়ার, পিটিশন এবং প্রোটেস্ট পলিসির মাধ্যমে কিছু সাংবিধানিক সংস্কার, যেটা কিছুই না, যেটা ব্রিটিশদের একটা চাল ছিল তাদের শাসন বিস্তারকে আরও মজবুত করার জন্য, এবং বিভিন্ন ডিফারেন্ট সেকশনে ভাগ করে দিয়ে রিলিজিয়ান বেসিসে, কাস্ট বেসিসে এবং ল্যাঙ্গুয়েজ বেসিসে, এবং তার ডিভিডেন্ড ইংরেজরাই তুলছিল। এমতো একটা পরিস্থিতিতে 1907 থেকে 17 আমরা দেখতে পাই সেই এক্সট্রিমিজমের মধ্যে থেকেই আরেকটা সেকশন রেভলিউশনারি অ্যাক্টিভিটিস নিয়ে আসে, বৈপ্লবিক কার্যকলাপ নিয়ে আসে, এবং তাদের মধ্যে অগ্রগণ্য ছিল ভারতের কিছু প্রদেশ, যেমন বাংলা, অবশ্যই বেঙ্গল, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং কিছুটা উত্তরপ্রদেশ প্রভিন্স, দিল্লি। তাহলে বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং মহারাষ্ট্র, বাংলা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ, দিল্লির কিছুটা অংশ। তাহলে এই যে মিলিট্যান্ট ন্যাশনালিজম থেকে রেভলিউশনারি ন্যাশনালিজম, এই রেভলিউশনারি ন্যাশনালিজমের আইডিয়া তারা কোথা থেকে পেয়েছিল? একটা সেকশন তারা মেনলি পেয়েছিল রাশিয়ান বা আইরিশ যারা ন্যাশনালিস্ট ছিলেন, তাদের মধ্যে নিহিলিস্ট যারা ছিলেন, রাশিয়ান নিহিলিস্ট যারা পুরো একটা আমূল, মানে খুব চটজলদি সময় একটা আমূল পরিবর্তন করে দিয়েছিলেন রাশিয়ার গণ অভ্যুত্থান বা রাশিয়ার বৈপ্লবিক ব্যাপারে একটা বিপ্লব নিয়ে এসেছিলেন, তাদের দ্বারা এরা অনুপ্রাণিত হয়েছিলেন, এবং তারা ভেবেছিলেন যে রেভলিউশনারি বৈপ্লবিক কার্যকলাপের মাধ্যমে তারা অবশ্যই ব্রিটিশকে খুব তাড়াতাড়ি এই দেশ থেকে দূরীভূত করতে পারবে বা ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবে।
তাহলে প্রথমেই আসবো আমরা বেঙ্গলের কথায়। বেঙ্গল 1907 থেকে 17 টাইম পিরিয়ডটা মাথায় রাখতে হবে। বেঙ্গল কিন্তু এই সময় আমি কালকেই বলেছি যে 1905-এর 16ই অক্টোবর, 1905 সালের 16ই অক্টোবর যখন বঙ্গভঙ্গ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড হলো, যখন বঙ্গভঙ্গের উপর স্ট্যাম্প পড়লো, তখন কিন্তু দুটো প্রভিন্স ভাগ হয়ে যাচ্ছে, যেমন ইস্টার্ন বেঙ্গল সঙ্গে আসাম, আর এদিকে ওয়েস্টার্ন বেঙ্গল সঙ্গে বিহার উড়িষ্যা। এই জিনিসটা কিন্তু কার্যকরী ছিল, মানে 1905 থেকে 1911 অবধি এই 6 বছর এই জিনিসটা কার্যকরী ছিল। তাহলে আমি সেই বেঙ্গলের কথা বলছি, এবং সেই বেঙ্গলে আমরা যদি একটু পরবর্তীকালে ফিরে যাই তাহলে দেখতে পাবো 1870 সালে ক্যালকাটা স্টুডেন্টস কমিউনিটি প্রথম এক জায়গায় জড়ো হয়ে এরকম একটা আন্দোলনের বা একটা এক্সট্রিমিস্ট আন্দোলনের চিন্তাভাবনা করেছিলাম, যদি একটু পেছনের পটভূমিকায় ফিরি স্পেকট্রাম থেকে নিয়ে। এবং 1902 সালে প্রথম আমরা একটা কম্প্যাক্ট একটা সমিতি বা একটা অর্গানাইজেশন দেখতে পাচ্ছি। 1902 সালে অনুশীলন সমিতি গঠন হচ্ছে, এবং যেটি মেনলি গঠন হচ্ছে 1902 সালে মেদিনীপুরে এবং কলকাতায়। মেদিনীপুরে কে গঠন করছেন? খুব ইম্পর্ট্যান্ট ফ্যাকচুয়াল কোশ্চেন হিসাবে প্রচুরবার প্রিলিমসে দিয়েছে এবং মেন্সেও দেয়, জ্ঞানেন্দ্রনাথ বোস। 1902 সালে মেদিনীপুরে যিনি ফর্ম করছেন তিনি ছিলেন জ্ঞানেন্দ্রনাথ বোস। আর এখন একটা জিনিস এত নাম চলে আসছে, এবং WBCS-এর আমরা যদি আগেরবার প্রিলিমসেও দেখি তাহলে এমন কোশ্চেন যেখানে, যেমন উড়িষ্যার এই সময় উড়িষ্যার নেতা কে ছিলেন সেখানে সবাই জানে যে, আমরা জানি যে যতীন্দ্রনাথ মুখার্জি, আমরা যদি অ্যান্সার দিয়ে এসেছিলাম যতীন্দ্রনাথ মুখার্জি, যে বেঙ্গল বিহার উড়িষ্যা একসঙ্গে অপারেট করছিলেন আলিপুর বোমা মামলার পরে। এগুলো নিয়ে আমি পরে আসছি। কিন্তু WBCS মানে WBPSC অ্যান্সার নিয়েছে কিন্তু বারীন্দ্র কুমার ঘোষকে। বারীন্দ্র কুমার ঘোষও ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, তিনিও যখন অনুশীলন সমিতির প্রথম লগ্নে আপ টু 1907-08 তিনিও কিন্তু উড়িষ্যার মধ্যে তিনিও সক্রিয় ছিলেন। কিন্তু যতীন্দ্রনাথ মুখার্জির রোলটা অনেক বেশি ছিল, লার্জার রোল ছিল। কেন একটা সময়, এগুলো আমি পরে আসছি, কিন্তু পিএসসি অ্যান্সার নিয়েছে বারীন্দ্র কুমার ঘোষ। পিএনসি অ্যান্সার প্রথমে নিয়েছিল বারীন্দ্র কুমার ঘোষকে, পরে মনে হয় সেটাকে একটা অপশনাল দিয়ে যে অ্যাটেম্প্ট করেছে তাকেই নাম্বার দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড করা হয়েছে। তাই এরকম কিছু কনফিউশন পিএসসিও ক্রিয়েট করে দিচ্ছে, তাই জন্য জানতে তো হবেই। এবং যদি এরকম কিছু কন্ডিশন অ্যারাইজ করে যায় তাহলে কিছু করার থাকবে না, এটা একদম স্পষ্টতই, সেটা নিজের ভাগ্যের উপরই ডিপেন্ড করতে হবে। এবং এরকম কিছু কোশ্চেন হয়তো চলেও আসবে, প্রত্যেকবারই চলে আসবে, যেখানে কিছু সার্টেন সেকশন গেনার হবে এবং কিছু সার্টেন সেকশন লুজার হবে পরীক্ষার্থীদের মধ্যে। যাই হোক, তো যেটা বলছিলাম, 1902 সালে মেদিনীপুরে জ্ঞানেন্দ্রনাথ বোস কর্তৃক অনুশীলন সমিতি প্রতিষ্ঠা, এবং 1902-এই কলকাতাতে যারা অগ্রগণ্য ছিলেন তাদের মধ্যে বারীন্দ্র কুমার ঘোষ, ভালো করে নামটি মনে রাখুন, বারীন্দ্র কুমার ঘোষ, যিনি ঋষি অরবিন্দ ঘোষের দাদা, যতীন্দ্রনাথ মুখার্জি, এবং বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ মুখার্জি, আর হচ্ছে গিয়ে প্রমোদনাথ মিত্র, এই তিনজন অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন 1902 সালে কলকাতাতে অনুশীলন সমিতি প্রতিষ্ঠার জন্য। তাহলে কে প্রথমেই প্রমোদনাথ মিত্র, তারপর যতীন্দ্রনাথ মুখার্জি এবং বারীন্দ্র কুমার ঘোষ। এইবার 1906 সালে অনুশীলন সমিতি আবার ঢাকাতে প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের ঢাকা, অধুনা বাংলাদেশের ঢাকা। সেই ঢাকাতে প্রতিষ্ঠা করেছিলেন পুলিন বিহারী দাস, মাথায় রাখতে হবে। আবার এই কলকাতার মেদিনীপুরে যে অনুশীলন সমিতিটি প্রতিষ্ঠা হলো 1902 সালে, মানে বঙ্গভঙ্গ অ্যানাউন্স হওয়ারও আগে যেটি প্রতিষ্ঠা হলো, সেটিতে কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, সেরকম একটা কার্যকারিতা ছিল না, কিছু ফিজিক্যাল ট্রেনিংস এবং মোরাল ট্রেনিংস ছাড়া। মনে রাখতে হবে আপ টু 1907-08 পর্যন্ত এদের সেরকম একটা কিছু অ্যাক্টিভিটি ছিল না। এইবার এই অনুশীলন সমিতির মধ্য থেকে একটি গ্রুপ, এর ইনার সার্কেল, এর ভেতর থেকেই কিছু সদস্য মিলে একটি বৈপ্লবিক গ্রুপ তৈরি করে, এবং যেটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় সেই গ্রুপটির নাম ছিল যুগান্তর।
তাতে অগ্রগণ্য ভূমিকা কারা পালন করেছিল? তাতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন সেই বারীন্দ্র কুমার ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষের দাদা, এবং ভূপেন্দ্রনাথ দত্ত। কে? ঋষি অরবিন্দ ঘোষের দাদা বারীন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত, যিনি স্বামী বিবেকানন্দের, নরেন্দ্রনাথ দত্ত যার যিনি রামকৃষ্ণদেবের স্বামী বিবেকানন্দর দাদা ছিলেন, ভূপেন্দ্রনাথ দত্ত, তারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল। এবার এই যুগান্তরটি যেমন একটি দল ছিল, একটি বৈপ্লবিক দল। এরা এরপরে অনেক বৈপ্লবিক অ্যাক্টিভিটি, আমি আসছি, তারা রিভলিউশনারি অ্যাক্টিভিটি করেছিল, এবং এরা একটা উইকলি ম্যাগাজিন বার করতো, উইকলি নিউজ পেপার বার করতো, সেটারও নাম দেওয়া হয়েছিল যুগান্তর। তাহলে এবার এপ্রিল 1906 থেকে এই যুগান্তর নামটি প্রবর্তিত হয়, অনুশীলন সমিতি, মানে যুগান্তর প্রতিষ্ঠিত হয় এপ্রিল 1906 সাল থেকে। এবার যেটা বলার, এপ্রিল 1906 বরিশাল কনফারেন্স, একটা কনফারেন্স হয়েছিল, বরিশাল কনফারেন্স, এটি শান্তিপূর্ণভাবে একটি কনফারেন্স ছিল, কিন্তু সেখানে পুলিশ লাঠিচার্জ করে, অনেকে মারা যায়, এবং সেটি পুলিশ ব্রুটালিটিসের জন্য, মানে পুলিশের নিষ্ঠুরতার জন্য বিখ্যাত হয়ে আছে। এবং তার সাপেক্ষে যুগান্তর পত্রিকায় একটা রিমার্ক করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল আমরা ভারতীয়রা 30 কোটি ভারতীয় যদি এখন আমরা 60 কোটি হাত রেইজ করি, মানে হাত ওঠাই, তাহলে কিন্তু ব্রিটিশদের দূরীভূত করা কোনো ব্যাপার নয়। একটা ডমিনেন্ট ফোর্সকে শুধুমাত্র রিপ্রেস করা যায় ফোর্সের মাধ্যমে, একটি শক্তিকে অপোজিট একটি শক্তি দিয়েই কিন্তু দমানো যায়, এটি যুগান্তর বলেছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও দুজনের নাম সামনে চলে আসছে, রাসবিহারী বোস, যিনিও একজন বাঙালি, এবং শচীন্দ্রনাথ সান্যাল। এনারা কি করছিলেন? এনারা দেখছিলেন বাংলায় একটা মোমেন্টাম গেইন হয়েছে, একটা মোমেন্টাম, বাংলা, তখন বাংলা মানে ইস্টার্ন বাংলা ওয়েস্টার্ন বাংলা দুটোই বলছি, কিন্তু ভাগ হয়ে গেছে, বাংলায় একটা মোমেন্টাম গেইন হয়েছে বঙ্গভঙ্গ ইস্যুটাকে সামনে রেখে। তখন তারা কি করলেন, রাসবিহারী বোস এবং শচীন্দ্রনাথ সান্যাল, তারা বাংলার আউটসাইডে চলে আসলেন। বাংলার আউটসাইডে কোথায় চলে আসলেন? তারা চলে আসলেন দিল্লি, পাঞ্জাব, ইউপি, এই প্রভিন্সটায় তারা কাজ করতে লাগলেন, এবং এই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে প্রমিনেন্স দিতে থাকলেন। এবং কিছু তারা সিক্রেট সোসাইটি, কিছু গোপনীয় সংস্থা চালাতে লাগলেন, ওই জায়গাগুলোর উপর কিছু গোপনীয় সংস্থা রান করতে লাগলেন, এবং তাদের কাজ হলো ওইগুলোকে দেখাশোনা করা। 1907 সালে, 1907-এ 6 হয়ে গেল বরিশাল কনফারেন্স এপ্রিলে, 1907 সালে যুগান্তর একটা মার্ডার অ্যাটেম্প্ট করলো স্যার ফুলারকে। স্যার ফুলার ছিলেন ব্রিটিশ অফিসিয়াল, তিনি ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ইস্ট বেঙ্গল প্রদেশের। তখন ভাগ হয়ে গেছে, যে ভাগটা 1905 থেকে 1911 অবধি চলবে, মানে আপ টু দ্য অ্যানিউলমেন্ট অফ বঙ্গভঙ্গ, আপ টু দ্য মানে বা বেঙ্গল পার্টিশন যতক্ষণ না অ্যানিউলমেন্ট হচ্ছে ততক্ষণ সেই ভাগটা চলবে। সেই ইস্টার্ন বেঙ্গল, যেটি মুসলিম অধ্যুষিত ছিল, এবং আসামে তিনি ছিলেন ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর স্যার ফুলার। তাকে মারার ফার্স্ট অ্যাটেম্প্ট করেছিল যুগান্তর 1907 সালে, ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, কিন্তু সেই অ্যাটেম্পটা কিন্তু অ্যাবর্টিভ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তারা মারতে পারে না। তারপর আবার ডিসেম্বর 1907 সালে আমরা জানি অ্যান্ড্রু ফ্রেজার, যিনি বাংলা লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, এবং যিনি ওই বঙ্গভঙ্গ যে চার্ট প্রিপেয়ার, তার ক্ষেত্রে কিন্তু তার প্রত্যক্ষ ভূমিকা ছিল, তাকে মারার অ্যাটেম্প্ট আবার নেওয়া হয় যুগান্তর কর্তৃক ডিসেম্বর 1907 সালে বাই ডিরেইলমেন্ট, ট্রেনের রেল ট্র্যাক চেঞ্জ করে দিয়ে, কিন্তু সেটাও অ্যাবর্টিভ হয়, অ্যান্ড্রু ফ্রেজার আহত হন কিন্তু বেঁচে যান। তারপর 1908 সালে আবার, যেটা আমরা মানে প্রথম আমাদের খুবই পরিচিতর মধ্যে একটা বিশাল ঘটনা, সেটা হচ্ছে গিয়ে যেটা অনেক নামে পরিচিত, যেমন আলিপুর বোমা মামলা, মুজাফফরপুর কনস্পিরেসি কেস, মানিকতলা কনস্পিরেসি কেস, মুরারিপুকুর কনস্পিরেসি কেস, এই সব নামেই এটি পরিচিত। আলিপুর বোমা মামলাকে কেন বলা হয়? যেহেতু আলিপুর কোর্টে বিচারটা হয়েছিল। মানিকতলা বা মুরারিপুকুর কনস্পিরেসি কেস কেন বলা হয়? যেহেতু ওই জায়গাতে বারীন্দ্র কুমার ঘোষ থাকতেন। আর মুজাফফরপুর কেস কেন বলা হয়? যেহেতু মুজাফফরপুরের স্যাডিস্টিক হোয়াইট জাজ ছিলেন
ডিস্ট্রিক্ট জাজ ছিলেন স্যার কিংসফোর্ড, ব্রিটিশ স্যার কিংসফোর্ড ছিলেন। তিনি খুব একজন নিষ্ঠুর বিচারক হিসাবে প্রতিগুণিত হয়েছিলেন তখনকার স্বাধীনতা সংগ্রামীদের জন্য। তার খুবই মানে নিষ্ঠুরভাবে তিনি রায়গুলো দিতেন। এবং সেই স্যার কিংসফোর্ডকে হত্যা করতে 1908 গিয়েছিলেন প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস। তারপর ঘটনা সবারই জানা যে যে বোম মারা হয় সেখানে স্যার কিংসফোর্ড ছিলেন না, অন্য 2 রমণী ছিলেন এবং সেই 2 রমণী মারা গেছিলেন। এবং প্রফুল্ল চাকি নিজেকে শর্ট ডেড করেন এবং ক্ষুদিরাম বোস ধরা পড়ে যায় এবং তার ফাঁসির আদেশ হয়। এটি কিন্তু এখানেই থেমেছিল না। এর ক্ষেত্রে এই মুরারিপুকুর কনস্পিরেসি কেস, আলিপুর বোমা মামলা বা মুজাফফরপুর কনস্পিরেসি বা মানিকতলা কনস্পিরেসি, এইটাকে তদন্ত করতে গিয়ে ব্রিটিশদের চোখে মানে রাতের ঘুম উড়ে যায়। দেখা যায় যে বাংলা একটা বিশাল জায়গায় প্রতিফলিত হয়েছে যেখানে স্বদেশীরা নিজেরা আর্মস বোমা তৈরি করছে স্বদেশীরা। এবং সেখানে ছিলেন এই যে বোম ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল বাংলা, সেখানে তার যে রসদ বোম মেকার প্রধান ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ এবং যিনি বোম বানাতেন উল্লাসকর দত্ত। বারীন্দ্র কুমার ঘোষকে এটার পেছনে মাথা হিসাবে প্রতিফলিত করা হয়েছিল। ঋষি অরবিন্দ গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সুকৌশলে এবং তিনি যেহেতু এই কেসটাকে ডিফেন্ড করেছিলেন, তিনি অ্যাডভোকেট ছিলেন, ডিফেন্ড করেছিলেন এবং সুকৌশলে তিনি যেহেতু ঋষি অরবিন্দর এগেনস্টে সেরকম কোনো স্ট্রং এভিডেন্স পাওয়া যায়নি, সবই ফ্লিমসি এভিডেন্স ছিল, তিনি একদম ছাড়া পেয়ে যান। এবং প্রথমে বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত এদের ফাঁসির আদেশ হয়েছিল, ডেথ পেনাল্টি হয়েছিল, কিন্তু পরে সেটিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় এবং তাদের ডিপোর্টেশন মানে দ্বীপান্তরের আদেশ দেওয়া হয়। আমরা পরে জানতে পারি যে উল্লাসকর দত্ত সেই আন্দামান সেলুলার জেলে থাকতে থাকতে পাগল হয়ে গেছিলেন সেখানকার টর্চারে, সেটা অন্য কাহিনী। এবং এই সময়ই একজন রাজসাক্ষী হয়েছিলেন, গোসাই বলে নরেন্দ্রনাথ গোসাই, তিনি রাজসাক্ষী হয়েছিলেন এবং তাকে মেরেছিলেন সত্যেন্দ্রনাথ বোস। ওই জেলা হাসপাতালে গিয়ে তাকে মেরেছিলেন সত্যেন্দ্রনাথ বোস এবং কানাইলাল দত্ত, তাদেরও ফাঁসি হয়। ক্ষুদিরাম বোসের ফাঁসি হয় এবং বারীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্তের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়। ইন দ্য মিন হোয়াইল এইটা যখন চলছে তখন কিন্তু যতীন মুখার্জি কিন্তু বিহার উড়িষ্যায় ট্রাভেল করছেন, তিনি বাংলায় ছিলেন না। এবং এই সময়টা কিন্তু যুগান্তর লিডারলেস হয়ে পড়ে। এবং আমি আগের দিন বলেছিলাম 1905 থেকে 1909 কেন এই মিলিটার ন্যাশনালিজমটা থেমে আসছিল, কেন মিলিটার ন্যাশনালিজম কিন্তু চেয়েছিল বেস স্ট্রং করতে, মানে যে আন্দোলনের যে বেস, সেই বেসটা যেখানে মডারেটদের ক্ষেত্রে খুব একটা লেসেন বেস ছিল, খুব মানে একটা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মেধার মধ্যে আটকে ছিল, সেটা কিন্তু তারা এক্সটেন্ড করেছিল। তারা ওম্যান শ্রেণীকে অন্তর্ভুক্ত করেছিল, স্টুডেন্টদের অন্তর্ভুক্ত করেছিল বয়কট পিকেটিংয়ের মাধ্যমে, তারা কিছু শ্রেণীর জমিদারকে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু যখন আবার এটা লিডারলেস হয়ে যায় এরকমভাবে, এদিকে 1908 বাল গঙ্গাধর তিলকের মান্দালয় জেলে হয়ে যাচ্ছে কেশরীতে লেখার জন্য, আর কিছু অ্যাক্টস আসে, আবার ওই নিউজ পেপারস কিছু অ্যাক্ট, যেটা আমি পরের দিন আবার আলোচনা করবো যখন মহারাষ্ট্র পাঞ্জাব পড়াবো পরের পার্টে। আজকে আমি বেঙ্গলটা নিয়ে আলোচনা করছি। তখন কিন্তু এটা লিডারলেস হয়ে পড়ে। এবং এই যে লিডারলেস হয়ে পড়াতে কি তাহলে কি আমি আগের দিন বলেছিলাম যে স্তিমিত হয়ে এসেছিলো। 1908 পর কি স্তিমিত হয়ে গেছিল? না, 1908 পরে সেই পাংচুয়েশনটা ধরে রাখার জন্য কিছুজন এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিসকে অ্যাডাপ্ট করেছিল এবং তারা চেয়েছিল আমরা খুব তাড়াতাড়ি স্বাধীনতা নিয়ে আসবো। যেখানে 1907 সুরাট স্প্লিট, তারা দেখছে আমরা মডারেটদের বেসটা পাচ্ছি না, আমরা কিছু লিডার আমাদের হারিয়ে গেছে, আমরা যদি এখন সোশ্যাল বেস এক্সটেন্ড করতে যাই সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেখানে তিলক নেই, যেখানে বাংলার কিছু প্রমিনেন্ট লিডার তারা দ্বীপান্তর হয়ে গেছে, তাদের কারাদণ্ড বা ফাঁসির আদেশ হয়ে গেছে। তখন কিছুজন এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিস এর
অ্যাটাক করেছিল এবং মেইনলি রাশিয়ান নিহিলিস্ট বা আইরিশ ন্যাশনালিস্টদের থেকে উদ্দীপিত হয়ে, এবং তারা খুব তাড়াতাড়ি স্বাধীনতা আনতে চেয়েছিল। এবারই আমার বলতে হবে ফেব্রুয়ারি 1909 যুগান্তরের আরও কিছু অ্যাটেম্প্ট, পাবলিক প্রসিকিউটর যারা সরকারের হয়ে যেসব উকিল কেস লড়ে সেরকম একজন উকিলকে মারা হয় ক্যালকাটায়। আরও কিছু বিচ্ছিন্ন ঘটনা, 1910-এ কলকাতা হাইকোর্ট চত্বরে একজন ডিএসপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে মারা হয়, এবং এগুলো কিন্তু ব্যর্থ অ্যাটেম্প ছিল না, মারা হয়েছিল। 1908-এ ঢাকার অনুশীলন সমিতি, মানে যেটা পুলিন বিহারী দাস প্রতিষ্ঠা করেছিলেন, তার দ্বারা বারহা ড্যাকয়েটি সম্পন্ন করা হয়েছিল। এইবার আমরা চলে আসবো রাসবিহারী বোস আর শচীন সান্যাল। এই যে রাসবিহারী বোস আর শচীন সান্যাল তারা যে সিক্রেট সোসাইটি চালাচ্ছিল পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ বেস করে, এবার ঠিক 1911 এই যে চাপটা, এই যে রেভলিউশনারি অ্যাক্টিভিটি কিন্তু তাও চাপটা রেখে গেছে ব্রিটিশের উপর, এবং ব্রিটিশ বুঝেছে যে বাংলা তাদের পক্ষে সেফ না, এবং তারা সঙ্গে সঙ্গে বেঙ্গল অ্যানিউলমেন্ট মানে বেঙ্গল পার্টিশন অ্যানিউল করে, রদ করে, এবং 1911-তে তারা কিন্তু ক্যাপিটাল ট্রান্সফার করে দিল্লিতে, তো ফর মুসলিম অ্যাপিসমেন্ট আমি আগের দিনও বলেছি। এবং 1912-তে গ্র্যান্ড এন্ট্রি হচ্ছিল তখনকার ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নিউ ক্যাপিটালে, দিল্লিতে তিনি যাচ্ছিলেন, এবং সেই সময় রাসবিহারী বোসের নেতৃত্বে, রাসবিহারী বোস এবং শচীন্দ্রনাথ সান্যালের নেতৃত্বে বোমা মারা হয় হার্ডিঞ্জের যাত্রাপথের উপর। হার্ডিঞ্জ আহত হন এবং লাকিলি বেঁচে যান, নাহলে যে কী হতো, মানে তখনকার গভর্নর জেনারেলকে মারা হতো, মানে ব্রিটিশদের পক্ষে মানে তার থেকে বাজে আর কিছু হতো না। কিন্তু সেই অ্যাটেম্পটা যাই হোক, মানে ফর্চুনেটলি হার্ডিঞ্জ বেঁচে যান, এবং সেটার এইটারই নাম হচ্ছে 1912, মাথায় রাখতে হবে, দিল্লি কনস্পিরেসি কেস। এটার নাম হচ্ছে দিল্লি কনস্পিরেসি কেস। আরেকটা দিল্লি কনস্পিরেসি কেস হবে, সেটা আমি পরে আসবো। এটা ফার্স্ট দিল্লি কনস্পিরেসি কেস 1912 রাসবিহারী বোসের নেতৃত্বে সম্পন্ন হয়েছিল। রাসবিহারী বোস, শচীন্দ্রনাথ সান্যাল নেতৃত্বে রাসবিহারী বোস যখন মামলা চলায়, রাসবিহারী বোস আবার তিনি ছদ্মবেশ ধারণে অত্যন্ত পটু ছিলেন, ছদ্মবেশ ধারণ করে তিনি ওখান থেকে চলে যান, সরে পড়েন, এবং যারা যারা ধরা পড়েন তাদের মধ্যে বসন্ত কুমার বিশ্বাস, আমির চাঁদ, তারপর অবোধ বিহারী, এরা ধরা পড়েছিলেন, এবং এদের ফাঁসির আদেশ হয়েছিল, এবং তাদের ফাঁসি হয়ে গিয়েছিল। আর এর আগে আমি যা বললাম, এই সময়টায় যতীন্দ্রনাথ মুখার্জি তিনি আপার পার্টের দায়িত্ব নিতে বলেছিলেন রাসবিহারী বোসকে। তারা একটা প্ল্যানের মধ্যে ছিল, যে প্ল্যানটার নাম ছিল জিমারম্যান প্ল্যান বা জার্মান প্লট। জিমারম্যান প্ল্যান বা জার্মান প্লট, সেটা হচ্ছে জার্মান থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন আমদানি করে তাদের মধ্যে নিতে হবে, তাদের সেটা গ্রহণ করতে হবে, এবং ভেতরে ভেতরে একটা গরিলা ফোর্স অর্গানাইজ করা হবে, এবং এই গরিলা ফোর্স একটা উপযুক্ত সময় বুঝে তারা অভ্যুত্থান করবে, তাদের একটা রেসারেকশন হবে, এবং তার মধ্যে অলরেডি আর্মির মধ্যে একটা মিউটনি ঘটিয়ে দেওয়া হবে, যেরকম 1857 হয়েছিল। আর্মির ইন্টারনালে তারা কিন্তু বুঝে গেছিল যে ব্রিটিশের আসল শক্তি হচ্ছে ইন্ডিয়ান, মানে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, যার মধ্যে ইন্ডিয়ার প্রচুর সৈন্য কাজ করছে। তো এদের মধ্যে যদি একবার মিউটিনি ঘটিয়ে দেওয়া যায়, তাহলে আর ব্রিটিশরা এখানে কিছুতেই থাকতে পারে না, এবং তারা ভেতরে ভেতরে এই কাজটাই করছিল। এটা কিন্তু 1914-18 ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তারা ভেবেছিল এটি সঠিক সময়, যে সময় ব্রিটিশরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ব্যস্ত আছে, তারা তাদের একটা কলোনি ইন্ডিয়ার প্রতি বেশি নজর দিতে পারবে না, এবং এই সময় রেসারেকশনের মাধ্যমে আর্মির ভেতরে মিউটিনি ঘটিয়ে, জায়গায় জায়গায় গরিলা ফোর্স দ্বারা অভ্যুত্থান ঘটিয়ে একটা বৈপ্লবিক চেঞ্জ এনে ব্রিটিশকে আমরা পরাভূত করে এই দেশ থেকে বিতাড়িত করব। এই ছিল তাদের প্ল্যান, যে প্ল্যানটি কিন্তু এই রাসবিহারী বোস সম্পূর্ণ করে যাচ্ছেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে, এবং ডিউরিং মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তিনি কিন্তু আবার আইএনএ যখন গঠন হলো, সেখানেও তার একটা অগ্রগণ্য ভূমিকা, এবং সেই একই প্ল্যানের মারফত সুভাষ বসু কিন্তু লাস্ট মাইটি স্ট্রাইকটা কিন্তু ব্রিটিশের উপরে গেছিল। তাহলে এই ছিলেন সেই রাসবিহারী বোস, আর এই ছিলেন সেই যতীন্দ্রনাথ মুখার্জি। যতীন মুখার্জি বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে সংগঠন, এই সিক্রেট সোসাইটি করে এই সংগঠনের শক্তি বাড়াচ্ছিলেন, আর রাসবিহারী বোস আর শচীন সান্যাল ছিলেন আপার পার্টের জন্য। তাদের জিমারম্যান প্ল্যান বা জার্মান প্লট এইভাবে রেডি হচ্ছিল। আমি পরের দিন আরও আসছি যে এর মধ্যে এই মিন হোয়াইল, মানে এই 1907 থেকে 17-র মধ্যে মিন হোয়াইল অ্যাব্রডে কী কী কাজ হচ্ছিল, অ্যাব্রডে মানে দেশের বাইরে কীভাবে ইন্ডিয়া সোসাইটি কাজ করছিল, কীভাবে গাদার কাজ করছিল, কীভাবে কামাকাতা মারু ইনসিডেন্টের জিনিসটা হয়েছিল, আরও জিনিসে আমি এর পরে আসছি, এর পরের পার্টটায় নিয়ে আসছি, এবং এর পরের পার্টে আমি মহারাষ্ট্র
আর পাঞ্জাবে এই সময়টায় কী বৈপ্লবিক অ্যাক্টিভিটিস ঘটেছিল সেটা নিয়ে আসবো। তা এই যে রাসবিহারী কিন্তু আনফর্চুনেটলি তারা যে রেসারেকশনের কথা ভেবেছিল, যারা ফোর্ট উইলিয়াম দখল করে রেসারেকশন করবে, সেটা কিন্তু ভেস্তে যায়। তার কারণ ছিল ট্রেচারি। ভেতর দিয়ে তাদের কথাবার্তা ফাঁস করে দেওয়া হয়, তাদের সাথে বেইমানি করা হয়, যাকে বলে দেশের লোকেরাই করে, এবং তারা যে এইভাবে আর্মস অ্যামুনেশন নিয়ে আসে সেটা ব্রিটিশদের চোখে পড়ে যায়। এবং বুড়িবাদামের তীরে 1915 সালে সেপ্টেম্বর মাসে যতীন মুখার্জির সাথে একটা শর্ট ফাইট হয় অনেক ব্রিটিশ সৈন্যের, এবং যতীন মুখার্জি মারা যান। তা এইখানে গিয়েই মোটামুটি আমাদের এই জায়গাটা, এই যে রেভলিউশনারি অ্যাক্টিভিটি আরেকবার জাগবে, মানে এই ফল আউট অফ স্বদেশী, এবং আরেকবার সেকেন্ড ফেজে জাগবে হচ্ছে ফল আউট অফ নন কোঅপারেশন। সেই সময়ও যখন গান্ধীর সময় নন কোঅপারেশনকে উইথড্র করা হয়, তারপরে বা তার আগের থেকেও কিন্তু আরেকবার সেকেন্ড ফেজে এই বৈপ্লবিক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তা এই যে জিমারম্যান প্ল্যান বা এই যে অল ইন্ডিয়া ইনসারেকশন তারা ভেবেছিল, কেন ফেল করে গেল? এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিটা কেন ফেল করলো? মেনলি তারা লিডারলেস হয়ে পড়েছিল, এবং সোশ্যাল বেসটা একটু এক্সটেনশন হয়েছিল যখন মিলিট্যান্ট ন্যাশনালিজম বা এক্সট্রিমিজম আসছিল, মানে 1902 থেকে 1907 মধ্যে। কিন্তু নানান ঘটনা, সুরার স্প্লিট, আলিপুর বোমা মামলায় এই যে কনভিকশন, ডেথ সেন্টেন্স, ডিপোর্টেশন, বাল গঙ্গাধর তিলকের ডিপোর্টেশন, লালা রাজপথ রায়ের বাইরে চলে যাওয়া, সেই জায়গাটা কিন্তু ভেঙে যায়, এবং সোশ্যাল বেসটা খুব কনস্ট্রিক্ট হয়ে পড়ে। সোশ্যাল বেসটা আরও রিডিউসড হয়ে পড়ে। আন্দোলনের যে সোশ্যাল বেস সেটা আরও রিডিউসড হয়ে পড়ে, এবং এই রিডিউস সোশ্যাল বেস নিয়ে কিন্তু কোনো রেভলিউশনারি অ্যাক্টিভিটি ক্যারি ফরওয়ার্ড বা কন্টিনিউ করা সম্ভব হয় না। এবং একটা সময় দেখা যায় রাসবিহারী বোস কিন্তু চলে যাচ্ছেন জাপানে, ফ্লেড টু জাপান। তিনি বুঝতে পারেন যে এখান থেকে আমি এই জিনিসটা কন্ডাক্ট করতে পারবো না। যতীন মুখার্জি মারা যাওয়ার পরে তিনি কিন্তু জাপানে চলে যাচ্ছেন পার্মানেন্টলি। তাহলে সেই জায়গাটা কিন্তু বোঝা যায় বা ধরা পড়ে যায়, কেন যদি একটা লার্জ অ্যামাউন্ট মানুষ ইগনোরেন্ট হয় এসব সম্বন্ধে, এবং তাদেরকে যারা এইসব কার্যকলাপ করছে তাদেরকে তারা চিনতে পারে না ঠিকমতো, তাদেরকে বুঝতে পারে না, তারা ভাবে এরা কী করছে বুঝতে পারছে না, এবং এই যে ট্রেচারিগুলো ঘটছে, মানে লোক ধরিয়ে দিচ্ছে, এগুলো ছিল তারই ফল। মূলত সোশ্যাল বেসটা রিডিউসড হয়ে গেছিলো। এবং এনারা যেটা নিয়ে কাজ করেছিলেন যে রাশিয়ান নিহিলিস্ট, তারা যেটা মিলিট্যান্ট ন্যাশনালিজমের সময়ও ছিল না, এনারা কিন্তু নিয়ে এসেছিলেন ইন্ডিভিজুয়াল হিরোইজম। এই রেভলিউশনারি অ্যাক্টিভিস্টরা যে নিজেরা কিছু স্যাক্রিফাইস বা কিছু ডিটসের মাধ্যমে এমন কিছু করে দেখাবো যাতে একটা মাস অ্যাওয়ারনেস জাগরিত হয়। তা এই ছিল এটার জিস্ট। আমরা বেঙ্গল নিয়ে আজকে বললাম 1907 থেকে 17। নেক্সট পার্টটা আসছে মহারাষ্ট্র, পাঞ্জাব নিয়ে, এবং লাস্টে ইন্ডিয়ার মানে ভারতের বাইরে কী কী কাজ হয়েছিল। থ্যাংক ইউ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।